90 দিন পেরিয়ে যাওয়ার পরও আসলে বাউফল এরকমের কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। তো মানে আমরা দেখতে পাচ্ছি সরকার দল এবং বিরোধী দল আসলে তারা তাদের অবস্থান থেকে এরকমের কিছুই কোনো অবস্থান করতেছে না। আমি আসলে এখানে দাঁড়িয়ে সমালোচনা করব বিরোধী দলের। তারা আসলে সংসদে গিয়েছে, আমরা তাদেরকে সংসদে পাঠিয়েছি। তারা এই যে বাংলাদেশে এখন মানে শিলং থেকে একজন মানে মন্ত্রী আসছে, উনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওনার নামটা তো ঠিক খেয়াল নেই আমার, ওনার নাম মেবি সালাউদ্দিন। সালাউদ্দিন ওনার নাম হচ্ছে সালাউদ্দিন। ওনাকে আসলে ঠিকঠাক মতো আমি চিনিও না, কারণ উনি আসলে বাংলাদেশে তো ছিল না, তো ছিল শিলংয়ে। ওনাকে ঠিকঠাক মতো দেখিও না, যে কারণে আসলে ওনার নামটা বলতো আমার কষ্ট হচ্ছে। যাই হোক, সালাউদ্দিন সাহেব উনি বাংলাদেশে আসতে পেরেছে শুধুমাত্র এই 36 জুলাইয়ের ভিতর দিয়ে। এই জুলাইকে কেন্দ্র করে উনি আসতে পেরেছে। সেই জুলাইকে কেন্দ্র করে আসার পরেই এখন তিনি আসলে তার ব্যবহার আচরণের ভিতর দিয়ে যা বুঝতে পারছি, তিনি আসলে এই জুলাইকে অস্বীকার করতেছেন। এবং তারা একটা কথা স্পষ্টভাবে ওই দিন তো সংসদে বলেই দিয়েছিল, আমরা শুধুমাত্র স্বাক্ষর করেছিলাম এই নির্বাচনটা যেন কোনোভাবে বানচাল না হয়, নির্বাচনটা যেন সঠিকভাবে হয়। সালাউদ্দিন সাহেব, আপনি আসছেন, এখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে এখন এই বাংলাদেশের জনমানুষের গণভোট হয়েছে, সেটার বিপক্ষে গিয়ে আপনি কথা বলতেছেন। আসলে এত শক্তি, এত সাহস 17টা বছর আপনাদের কোথায় ছিল? আমরা তো আসলে 17 বছর দেখতে পাইনি। আমি একটা বিষয় জানতে পারছি, বিষয়টা এমন না, মানে শুনতে পেয়েছিলাম আর রাশেদ প্রধানের মুখ থেকে। উনি বলেছিল যে তারা একটা সেমিনারে ছিল, যে এখানে এক পাশে ছিল জনাব তারেক রহমান, আরেক পাশে ছিল এখন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। উনি নাকি তখন অবস্থায় গুম ছিল, তো ওনার হাতে ছিল কি লুডুসের একটা বাটি, সে লুডুস খাচ্ছে আর উনি জনসম্মুখে সবার সামনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলতেছিল। তাহলে তিনি গুম থাকা অবস্থায় কিভাবে আসলে অবস্থায় উনি মানে লুডুস খায় প্লাস ওনাদের সামনে কথা বলে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আর আপনারা জানতে পেরেছেন যে আচ্ছা, আপনারা ইতিমধ্যে আসলে দেখতে পেয়েছেন তারা জুলাই প্রথম যে অধিবেশন হয়েছিল, জুলাইয়ের পরে যে প্রথম অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনে তারা আসলে একটা গাদ্দারি করছে। তারা আসলে জুলাই সনদের ভিত্তিতে যেই শপথ বাক্য নেওয়ার কথা ছিল সেটা কিন্তু নেয় নাই। এটার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর গণভোট কি বলবো, গণভোট নিয়ে অলরেডি কথা বলা হয়ে গেছে। আর আমার বোন কিছু কথা বলছে আমার পাশে, ডক্টর শফিউল ইসলাম মাসুদ ভাইকে ইন্ডিকেট করে, যে উনি বলছিল যে 90 দিনের ভিতরে বাউফলে পুরো মাদক মুক্ত করবে। আসলে সেটারও কোনো কার্যকারিতা আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত। এই মাদকের কারণে আসলে দেশের বিভিন্ন প্রান্তে আসলে শুধুমাত্র বাউফল নয়, বাউফলের পেরিয়ে বাইরের কথা বলতেছি, এই মাদকের কারণে একমাত্র চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ধর্ষণ হচ্ছে। একটা মাদক এডিক্টেড পারসন, উনি ওনার যে মস্তিষ্কে কী আছে সেগুলো কিন্তু ভুলে যায়। সেগুলো ভুলে যাওয়ার পর কিন্তু উনি আসলে কী করবে না করবে সেটা কিন্তু আসলে সিদ্ধান্তহীনতা ভোগে, তারপর তার দ্বারা খারাপ কাজগুলো সংগঠিত হয়। আমি ছোট একটা কথা বলি, গল্প বলি। 5ই আগস্টের পরে, জুলাই গণঅভ্যুত্থানের পরে যাত্রাবাড়ি থানাতে আমি 8ই আগস্ট থেকে ডিউটি করেছিলাম, পুলিশ না থাকার কারণে। আর 3 মাস ছিলাম। আমার একটা টিম ছিল, সেই টিমটা ট্রাফিকের ডিউটি করছিল, আর একটা টিম আমি থানার ভিতরে ডিউটি করছিলাম। তখন আমাদের কাছে একটা কেস আসছিল। সেই কেসটা একজন ড্রাগস এডিক্টেড পারসন, ওনার 2টা কন্যা সন্তান ছিল, যমজ কন্যা সন্তান। উনি ড্রাগস এডিক্টেড হয়ে বাসায় যখন ফিরছিল, তখন ওনার স্ত্রী মানে ওয়াইফ বাসায় ছিল না। উনি চেষ্টা করেছিল ওনার নিজের মেয়ের সঙ্গে মানে কিছু একটা করার। আসলে আশা করি বুঝতে পারছেন, এখানে সবাই অ্যাডাল্ট পারসন, বিষয়গুলো ভাঙিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আশা করি বুঝতে পারছেন। তো এরকমের ড্রাগসের মতো যখন এরকমের নেশাখোরদের বিরুদ্ধে যখন ডক্টর শফিউল ইসলাম মাসুদ ভাই কথা বলেছিল নির্বাচনের আগ মুহূর্তে, তখন আমরা ভেবেছিলাম যে আসলে বাউফলটা যদি এখান থেকে যদি এরকম নেতৃত্ব আসে বা এরকম যদি কোনো একটা কার্যক্রম আসে, সেক্ষেত্রে যদি এখান থেকে যদি মাদক যদি পুরোপুরিভাবে যদি ভ্যানিশ করা সম্ভব না হলে কিছুটা যদি ভ্যানিশ হয়, এখান থেকে বাউফল থেকে মানুষ পুরো বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ জানতে পারবে বা তারা বুঝতে পারবে যে আসলে কীভাবে আসলে মাদক নির্মূল করা সম্ভব। আমাদের ডক্টর শফিউল ইসলাম মাসুদ ভাইয়ের মাধ্যমে পুরো সমগ্র বাংলাদেশ দেখতে পারবে। আমরা ভেবেছিলাম এরকম কিছু একটা হবে, কিন্তু 90 দিন পেরিয়ে যাওয়ার পরও আসলে বাউফল এরকমের কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। এবং আইনশৃঙ্খলা বাহিনীকে উনি কতটুকু কী বলছে না বলছে সে বিষয়ে আমরা আসলে কিছু জানি না। এটা আসলে ইন্টারনালি ভিতরগত দিক, তো আমরা না জানাটা স্বাভাবিক। কিন্তু আমরা দৃষ্টান্তভাবে এতটুকু দেখতে চাই, এখনও সময় আছে, তার উপরে আমাদের প্রত্যাশা এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কোনো প্রকারের কোনো দায় দিয়ে আমাদের
কে বলবেন না যে আমরা পুরো সমগ্র মানে বাউফলে যারা আছে সবাই এমপি, সবাই আসলে আইন হাতে তুলে নেব। একজন এমপির যে ক্ষমতা একজন সাধারণ মানুষের সেই ক্ষমতা থাকে না। আমরা আসলে সবাই এমপি না, আমরা আসলে সাধারণ মানুষ, সাধারণ নাগরিক। আমরা আসলে নির্বাচিত করেছি এমন এক ব্যক্তিকে, যে ব্যক্তির দ্বারা আমরা সুন্দর একটি বাউফল প্রত্যাশা করব, এবং এই বাউফলকে দেখে যেন পুরো সমগ্র বাংলাদেশ ছড়িয়ে যায়। তারা যেন কীভাবে আসলে মাদক নির্মূল করা যায়, এবং বাউফলের রোল মডেল দেখে পুরো সমগ্র বাংলাদেশ যেন উন্নয়ন হয়ে যায়। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি, এবং বক্তব্য শেষে এতটুকু বলতে চাই, আমার জুলাই যারা শহীদ হয়েছেন আসলে তাদের এখনও আর্তনাদ যা আছে, তাদের আর্তনাদগুলো খুবই আসলে কানের কাছে বাজে। জুলাইতে আমি দেখছি আমার চোখের সামনে, আমার ঠিক পাশেই ওই ব্যক্তিরা হয়তো বা আমি হইনি, আল্লাহ তাআলা আমাকে কবুল করেন, এই কারণে আমি শহীদ হতে পারিনি। আমার পাশেই একজন ব্যক্তি ছিল, ওনার আসলে স্নাইপারের গুলি ছিল না কিসের গুলি ছিল আমি জানি না, ঠিক মাথার মাঝখান দিয়ে ঢুকে তার সাইড দিয়ে বের হয়ে গেছে। আমার সামনে মস্তকটা একদম মানে টকবক টকবক করতে করতে সে পড়ে গেছিল, মানে চোখের সামনে সে আসলে কি বলবো, মানে ছটফট করতে 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 উনি ওখানে চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। এটা খুবই আসলে মর্মাহত করেছিল আমাদের ওই দিন। তো আলহামদুলিল্লাহ আমরা 17 বছর আগে আন্দোলন সংগ্রাম হয়েছে, কোনো আন্দোলন সংগ্রাম হয়তো আল্লাহ তাআলা কবুল করে নেই, আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করছে বিদায় আমরা এরকম একটা ফেসিস্টকে বাংলাদেশ থেকে আসলে চিরতরে বিদায় দিতে পেরেছি। এতটুকু আমি বলবো না। এখনও বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ফেসিস্টদের দূষররা আছে, সেই দূষরদেরকে অবশ্যই আপনারা একটু দেখবেন, আর তাদের দ্বারা আসলে আমরা অনেক অপমানিত হচ্ছি, সেগুলো যেন না হয় সে বিষয়ে একটু দেখবেন। আর হচ্ছে আমাদের আইনি যে সুরক্ষার বিষয়, আইনি সুরক্ষার বিষয়কে একটু নিশ্চিত করবেন। মাননীয় এমপি মহোদয়ের কাছে আমাদের এই আকুল আবেদন। আর একটা বিষয়, এখানে জুলাই আহত যোদ্ধা অনেকে আছেন যারা হচ্ছে আসলে শিক্ষিত কিন্তু বেকার, আসলে ওনাদের কর্ম করার ক্ষমতা আছে, কিন্তু আসলে বাংলাদেশের যে এখন যে চাকরির যে বিষয়গুলো হচ্ছে যে পরিবর্তন তো হয়ে গিয়েছে, যে পরিবর্তন হওয়ার কারণে তারা আসলে ঠিকঠাক মতো তাদের জব পাচ্ছে না। যদি আপনি আপনার জায়গা থেকে যদি কোনো প্রাতিষ্ঠানিকভাবে যদি তাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করতে পারেন, সেক্ষেত্রে অনেক উপকৃত হবে, এবং শহীদ পরিবারেও তারাও উপকৃত হবে। তাদের ভিতরে অনেকে আসলে কর্ম করতে পারে, এবং অনেকে আছে মানে কর্ম করতে পারে আসলে শিক্ষাগত যোগ্যতা নেই, আচার আচরণ অনেক ভালো, তাদের জন্য তাদের বিষয়গুলো যদি দেখতেন সেক্ষেত্রে অনেক উপকৃত হইতাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।